রাজধানীর সড়ক ও ফুটপাতে দখলদারের দৌরাত্ম্য, শুধু গুলিস্তানেই বার্ষিক চাঁদাবাজি অর্ধশত কোটি টাকা। যে অর্থটা তারা সংগ্রহ করেন সেই অর্থ কিন্তু ওই ব্যক্তি একা ভোগ করেন, ব্যাপারটা এরকম না। তাকে ওখানেও একটা সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেট মেনটেন করে তাকে এই অর্থ বহুদূর পর্যন্ত তাকে পৌঁছে দিতে হয়। চট্টগ্রাম বন্দরে বার্থ অপারেটর শিপিং এজেন্ট বিরোধ, শিপমেন্ট ও আমদানি পণ্য ডেলিভারিতে দেরি হয়, ভোগান্তি। ইউক্রেনের সার্বভৌমত্বের প্রশ্নে ছাড় নয়, জেলেনস্কির হুঁশিয়ারি, কিয়েভের পক্ষে জোট করছে ইউরোপের 20 দেশ। এবং সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদের অবসরের ঘোষণা কাম্য নয়, বলছেন বিশ্লেষকরা। খেলোয়াড় ও বিসিবিকে সতর্ক হওয়ার তাগিদ। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি জেনিসিয়া বর্ণা। গণ অভ্যুত্থানের মতো বিরাট রাজনৈতিক পট পরিবর্তনের পরও বদলায়নি নগরীর সড়ক ও ফুটপাতে চাঁদাবাজির চিত্র। হিসেব করে দেখা গেছে, নগরীর ব্যস্ততম যোগাযোগ কেন্দ্রগুলোর অন্তত ৮০% সড়ক দখলে থাকায় তীব্র যানজট সহ অচল অবস্থা তৈরি হয় পুরো নগরীতে। অনুসন্ধানে দেখা যায়, শুধু গুলিস্তানেই বার্ষিক চাঁদাবাজির পরিমাণ অন্তত অর্ধশত কোটি টাকা। অপরাধ বিশ্লেষকরা বলছেন, পুরো নগরীতে এসব অবৈধ দখলদারিত্ব রাজনৈতিক দুর্বৃত্তায়নের সুযোগ তৈরি করছে। বিস্তারিত আজহার লিমনের প্রতিবেদনে। চলছে চাঁদা আদায়। কিসের টাকা দিলাম? এনে তত্ত্বাবধান আছে, এদের দিকে টাকা দিলাম। রাজি না হলে হবে এই পরিণতি। সকালের গুলিস্তানের এই ফাঁকা সড়ক, বেলা গড়াতেই যে বাজার, তার পিছনে অনেক হিসেব আছে, রাজনীতি আছে, ভয় আছে, ক্যামেরা দেখলে উচ্ছেদের অভিনয়, ইঁদুর বেড়াল খেলা। আমি এদিকে ওই পাশে যাবো, আবার আগের মতো বসে যাবে। এই প্রতিদিন 3-4 বার করে আমরা ওঠানোর পরেও ওরা, এটা তো পার্মানেন্ট সলিউশন না। নগরীর প্রাণকেন্দ্রে যান চলাচলের জন্য যে সড়ক, সেখানে যে বাসটিকে মনে হচ্ছে ভুলে বাজারে ঢুকে পড়া কোনো বাহন, সে চিত্র প্রতিদিনের। দুপুর গড়ানোর পর এসব সড়কে গাড়ি চলাচল তো দূরের কথা, একজনের হেঁটে যাওয়াই দায়। প্রতিদিন অফিস ধরার সময় থেকে অফিস ফেরা পর্যন্ত পুরো সময়টাতে গুলিস্তানের এই অচল অবস্থার ভুক্তভোগী কে নয়? দুই সাইডে হকারের লেগে তো যাওয়ার মতো কোনো রাস্তাই নাই। 5 আগস্টের আগেও যাচ্ছিল, 5 আগস্টের পরে ওই সেমই অবস্থা। আমি এখনই যাচ্ছিলাম, ওই দিক দিয়ে যাইতে পারি না, আবার রিটার্ন করে এদিকে আসলাম। রাস্তাটা তো, এটা তো একটা ফুটপাত, ব্যবসায়ীদের, চাঁদাবাজদের আস্থানা এটা। কিন্তু কেন গুলিস্তানের সবগুলো সড়ক দখলে, তার উত্তর পাওয়া যায় আওয়ামী লীগ সরকারের সময়ের এই হিসেবের দিকে তাকালে। আপাত দৃষ্টিতে সরকারি জায়গা পেয়ে বসে পড়া সারি সারি হকার মনে হলেও বাস্তবে এখানে প্রতিটি জায়গা নির্ধারিত। প্রতি 50 ইঞ্চি জায়গা মিলিয়ে এক একটি ভিটি, ভ্যান বা দোকান। 5 আগস্টের আগ পর্যন্ত বছরে 70,000 থেকে 1 লক্ষ টাকা এককালীন, এবং প্রতিদিন 30 থেকে 100 টাকা পর্যন্ত তাদের খাজনা দিতে হতো প্রতিটি ভিটি বাবদ। কোনোটা অ্যাডভান্স নেওয়া, কোনোটা হয়তো ওই যে ডেলি বেসে নেওয়া, 200, 300, 500 এরকম করে প্রতিদিন নেওয়া হয়। গুলিস্তান মনুমেন্ট থেকে গোলাপশাহ মাজার পর্যন্ত সংযোগ করা এই সড়কটুকুতেই এমন ভিটি আছে প্রায় 200টি, যা থেকে প্রতি বছর আয় প্রায় 3 কোটি টাকা। সিটি কর্পোরেশনের এসব সড়ক, ফুটপাত দখল করে আসলে এমন ভিটি কত আছে এই গুলিস্তানে, তার কোনো হিসাব নেই সংস্থাটির কাছে। তবে আমরা হিসাব করে দেখেছি, সব মিলিয়ে এখানে এমন ভিটির সংখ্যা হবে প্রায় 3000। এবং সরকারি সড়ক ব্যবহার করে এই গুলিস্তান থেকে একদিনে চাঁদাবাজির পরিমাণ কমপক্ষে 3 লক্ষ টাকা। বছর শেষে এই গুলিস্তান থেকেই বিভিন্নভাবে চাঁদাবাজির পরিমাণ প্রায় অর্ধশত কোটি টাকা। কিন্তু 5 আগস্টের পর তো আওয়ামী লীগ নেই, তাহলে তাদের জায়গায় কারা? ভয়ে সামনাসামনি সব ঠিকঠাক বললেও গোপনে ভেসে আসে অনেক আক্ষেপ। প্রশাসন ভাগ পাইয়েই নীরব থাকে, উপরের থেকে চাপ দিলে একটু উঠাই দেয়, কতক্ষণ পর আবার বসে যা। বাইতুল মোকাররমের সামনে থেকে ঢাকা ট্রেড সেন্টারের চত্বর পাশ পর্যন্ত প্রায় আপনার হাজার দোকান। আপনার আইসেন, আমরা পিছিয়ে আমরা মিছিল মিটিংয়ে যেতে হবে, আমি এখানে দোকানদারি করি। পরিচয় গোপন করে নেতাদের সঙ্গে যোগাযোগ করলে জানা যায় আরও কিছু তথ্য। কাস্টমার সমস্ত দোকানদার ধরে এমনি কেমন অ্যাডভান্স লাগে? 50,000 টাকা অ্যাডভান্স, 500 ভাড়া, 15,000।
অনুসন্ধানে আমরা দেখি পুরো গুলিস্তানকে বিভিন্ন ভাগে ভাগ করে নিয়ন্ত্রণ করছে রাজনীতির বিভিন্ন পক্ষ। এর মধ্যে জাতীয় স্টেডিয়াম, ভাসানী স্টেডিয়াম ও আউটার স্টেডিয়াম ইউনিট বিএনপি ও যুবদলের পরিচয় নিয়ন্ত্রণ করে এস.এম. আব্বাস ও চাঁদাবাজির অভিযোগে সম্প্রতি বিএনপি থেকে বহিষ্কৃত মিজানুর রহমান টিপু। ইউনিয়নে মনে করেন মনুভাই হইতে আছে, মনে করেন আরো বড় বড় নেতারা আছে, স্বেচ্ছাসেবক দলের আছে, যুব দলের আছে, সবাই ভাগ পাইবে। গুলিস্তান নাট্যমঞ্চ পার্ক ও পশ্চিম পাশের ফলপট্টি নিয়ন্ত্রণ করা হয় যুবদলের নামে। বিএনপির বড় নেতাদের পরিচয় দেয়, কিন্তু আসলে কোনো তারা বিএনপির বড় নেতা না। একইভাবে নিয়ন্ত্রণ আছে মুক্তাঙ্গন ও পল্টন মোড়ে। বায়তুল মোকাররমের লিংক রোড নিয়ন্ত্রণে আছে যুবদল ইউনিটের জিয়া, শহীদ, লুচ্চা কামালের আধিপত্যে। এবং এর পেছনে যে মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব বদরুল আলম সবুজের আশকারা আছে তা বোঝা যায় ক্যামেরার সামনেই দলবল নিয়ে হকারদের দেয় হুমকি ধামকি থেকে। জুলুম করে নাই, আপনারা ক্ষমতায় না যাইতেই আপনারা জুলুম করেন। মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, যিনি আবার ওই শ্রমিক দল নেতার আপন বড় ভাই, তার কাছে জানতে চেয়েছিলাম স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে এমন অভিযোগ সম্পর্কে। পুলিশও কয়েকবার বলছি যেগুলো সব ধরে ফেলা, বুঝছেন? যারা না আমরা ধরে ফেলাই, আমরা চাই না মানুষের লোক এগুলা নিয়ে করুক, কাজ চাঁদাবাজি করুক, এগুলো নিয়ে আমার পক্ষে না। আমরা চাই যে অ্যারেস্ট করুক। যদিও সিটি কর্পোরেশন বলছে বড় সমস্যা এসব হকারদের পেছনে থাকা রাজনৈতিক ইন্ধনদাতারাই। আপনার যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স পার্টি আছে এখানে, তারা হয়তো একটু বসাচ্ছে। এখন আইন তো মান্য করার বিষয়, আইন তো প্রয়োগ করে তো আপনার একজনকে শুধরানোর সুযোগ নাই। এটা স্পষ্ট, ফুটপাত দখল করে হকারদের এই ব্যবসা মোটেও সহজ কোনো ব্যাপার নয়। এবং এর পেছনে যে রাজনীতিকদের এক ধরনের প্রচ্ছন্ন আশকারা থাকে সেটিও বলছেন সবাই। কিন্তু এখন যখন বড় একটি গণভ্যুত্থানের পর সব ক্ষেত্রে পরিবর্তনের একটি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং যখন বলা হচ্ছে এই সরকার সেভাবে রাজনৈতিক কোনো সরকার নয়, তখন এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আসলে অনীহা কেন? এই রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে সংগৃহীত অর্থের ব্যবহার যখন হয়, সেই অর্থ দিয়ে কিন্তু সমাজে অস্থিরতা সৃষ্টি থেকে শুরু করে নানা ধরনের অনিয়ম অথবা উচ্ছৃঙ্খল আচরণ তৈরি করা সম্ভব। সিটি কর্পোরেশনকেই জোরালোভাবে ভূমিকা পালন করতে হবে, তার আইনে যা আছে সেটি প্রয়োগ ঘটানো এবং আইন শৃঙ্খলা বাহিনীকে এখানে সোচ্চার ভূমিকা ব্যতীত এই অবস্থা থেকে কোনো মুক্তি মিলবে না। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সড়ক দখল করে ব্যবসার নামে চাঁদাবাজি সেই আগের ধারায় কি থাকবে, নাকি তা বন্ধ হবে, নাকি ফি ব্যবস্থাপনার মাধ্যমে সরকার হকারদের একটি বৈধ পুনর্বাসনের দিকে নিয়ে যাবেন, সেটি এখন দেখার বিষয়। আজহার লিমন, এখন, ঢাকা। অনবোর্ড সার্ভিস চার্জ বাড়াতে কন্টেইনার জাহাজ থেকে পণ্য খালাসে বার্থ অপারেটররা গতি কমিয়ে দিয়েছেন বলে অভিযোগ শিপিং এজেন্টদের। এতে কন্টেইনার খালাসের সময় বেশি লাগায় জিসিবিতে জাহাজের গড় অবস্থানকাল বেড়েছে। রপ্তানি পণ্য শিপমেন্ট ও আমদানি পণ্য ডেলিভারিতে দেরি হচ্ছে। অভিযোগ অস্বীকার করে বার্থ অপারেটররা বলছেন দীর্ঘ 18 বছরেও সার্ভিস চার্জ বাড়াননি শিপিং এজেন্টরা। তাদের দাবি, রমজানে ইফতার, তারাবি ও সেহরির কারণে কর্মঘণ্টা কমায় কমেছে কাজের গতি। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের 6টি জেটিতে কন্টেনার জাহাজ ভিড়ে। বন্দরের নিযুক্ত বার্থ অপারেটররা জাহাজ থেকে কন্টেনার ওঠানো ও নামানোর কাজটি করেন। এজন্য প্রতি কন্টেনারে অনবোর্ড সার্ভিস চার্জ ও শ্রমিকদের মজুরি বাবদ 559 টাকা দেয় শিপিং এজেন্টরা। বার্থ অপারেটরদের অভিযোগ, প্রতি বছর শ্রমিকদের মজুরি খরচের উপর 10% করে বাড়লেও সেবা খাতে গত 18 বছরে বাড়েনি 1 টাকাও। 2007 সালে নির্ধারিত দরেই এখনও কাজ করে যাচ্ছেন তারা। শিপিং এজেন্টদের অভিযোগ, বন্দরের সাথে আলোচনার মাধ্যমে চার্জ বাড়ানোর বিষয়টি চলমান থাকলেও জিসিবিতে কন্টেনার হ্যান্ডলিংয়ে ট্রেন প্রতি প্রয়োজন অনুযায়ী গ্যাং বা শ্রমিক দিচ্ছে না বার্থ অপারেটররা। কন্টেনার পরিবহনে ট্রেলারও মিলছে না ঠিকঠাক। এই অবস্থা চললে সার্বিক আমদানি রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে। এ বিষয়ে শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বলছেন, বার্থ অপারেটরদেরকে প্রতি কন্টেনারে 8% চার্জ বাড়ানোর প্রস্তাব দেওয়া হলেও তারা 110% দাবি করছে, যা যৌক্তিক নয়। দীর্ঘদিন ধরে তাদের রেটটা বাড়ানোর ব্যাপারে আমাদেরকে অ্যাপ্রোচ করে নাই। আমাদের কথা ছিল এটাই, এবং ওরাও অ্যাগ্রি যে 10% যেটা, এটা আসলে একটা অযৌক্তিক। তো এখন আমরা এটাই বলেছিলাম যে 10%টাকে যদি আমরা রহিত করে
এটাকে যদি আমরা সবাই মিলে, যে ব্যাপারে ওই বার্তাবাটা অ্যাসোসিয়েশন ওনাদেরও মতামত আছে, আমরা এটাকে যদি রোধ করতে পারি, তখন আমরা বসে আমরা ওই আপনাদের রেটের ব্যাপার নিয়েও তখন আমরা কথা বলতে পারি। যদিও বার্থ অপারেটররা বলছেন জাহাজের ডকুমেন্টেশন, কন্টেনারের ইম্পোর্ট এক্সপোর্ট পারমিশন সহ নানাবিধ সেবা দিতে তাদের খাটাতে হয় অতিরিক্ত জনবল। তাছাড়া 18 বছরের যন্ত্রপাতি কেনা সহ সব রকম ব্যয় বাড়লেও মাত্র 50 টাকা চার্জ বাড়ানোর প্রস্তাব কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। শিপিং এজেন্ট, কন্টেইনার খাতে, জাহাজ খাতে এতটাই রেট বাড়িয়েছে, কিন্তু আমরা কোনোদিন তাদের কাছে এই বাড়তি রেট আমরা দাবি করিনি। কিন্তু এখন এমন একটা বাজারের এমন অবস্থা, আমাদের খরচের এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, এখানে আমাদের এখন বাড়তি ছাড়া আমাদের যেটা আমরা অধিকার, যেটা আমরা যেটা ডিজার্ভ করি ওদের কাছে, ওইটা আমাদের চাওয়া ছাড়া আমাদের আর কোনো এখন উপায় নেই। এদিকে এই বিষয়ে সরাসরি কথা না বললেও বন্দর কর্তৃপক্ষ জানায় বিরোধ নিরসনে কমিটি কাজ করছে, দ্রুতই আসবে সমাধান। হাজরা শিউলে, এখন চট্টগ্রাম। নজরদারির অভাবে সুন্দরবনে আবারও বেড়েছে বনদস্যুদের তৎপরতা। নতুন করে কয়েকটি বাহিনী বেপরোয়া হয়ে উঠেছে। অগ্রিম চাঁদা দিয়ে টোকেন ছাড়া বনে গেলেই নির্যাতন করে আদায় করা হচ্ছে মুক্তিপণ। গত 4 মাসে সুন্দরবন থেকে 30 জনের বেশি জেলেকে অপহরণ করা হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে বনজীবীরা। সাতক্ষীরা থেকে হাসান রাজীবের প্রতিবেদন, ছবি তুলেছেন মাসুদ রানা। সুন্দরবন উপকূলবর্তী এলাকায় প্রায় 20 লাখেরও বেশি মানুষের বসবাস। বিকল্প কর্মক্ষেত্র না থাকায় এখানকার অধিকাংশ মানুষই সুন্দরবনের উপর নির্ভরশীল। নদী খালে মাছ কাঁকড়া শিকার, বন থেকে মধু ও গোলপাতা আহরণ সহ নানান পেশার সঙ্গে জড়িত বনজীবীরা। সম্প্রতি সুন্দরবনে আবারও বনদস্যুদের তৎপরতা বেড়েছে। অপহরণ করে আদায় করা হচ্ছে মুক্তিপণ। এতে আতঙ্ক নিয়ে বনে প্রবেশ করতে হচ্ছে বনজীবীদের। সুন্দরবনের পাশেই বসবাস জেলে পরিবারগুলোর। তাদেরই একজন সুন্দরবন তীরের দাতিনাখালী গ্রামের জেলেপল্লীর বাসিন্দা সায়রা খাতুন। তার জীবনের বেশিরভাগ সময়ই কেটেছে নদীর দিকে পথ চেয়ে। সুন্দরবনের গহীনে মাছ কাঁকড়া শিকারে যাওয়া স্বামী ও সন্তানের বাড়ি ফেরার অপেক্ষায়। তবে আগে বনে বাঘ কুমিরের ভয় থাকলেও এখন আবারও বনদস্যুদের হাতে জিম্মি হয়েছে কিনা সেই শঙ্কায় থাকতে হয় তাকে। তা ঘুম খাওয়া থাকে না, চিন্তা ভাবনাই। আর ওইভাবে যে জলদস্যুর দিকে একই সন্ধ্যে একটা মানুষ তুলে নিয়েছে, ওখানে শুনে যে একটা লোক তুলে নিয়েছে, সেখানে নিজেরাই চিন্তা ভাবনা করি জানলা যেন শত্রুর মুখে যেন না কারোর না পায় না হয়, বাচ্চা কাছা না করলে আসবে, এই চিন্তাই করি। পাশের কালিঞ্চি গ্রামের বনজীবী সুজন মুন্ডা গত মাসে নৌকা সাজিয়ে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বনদস্যুদের কবলে পড়েন তিনি। পরে মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেও ভয়ে আর যাওয়া হয়নি সুন্দরবনে। কাজ হারিয়ে অভাব অনটনে দিন কাটছে তার। ওখানে আমি কাঁকড়া ধরতে গিয়েছিলাম, যাওয়ার পরে 3 দিন অতিবাহিত হওয়ার পরে আমাকে ডাকাতে ধরছিল। ধরার পরে আমরা 3 জন ছিলাম। 3 জন থেকে বললো যে একজনকে আমাদের সঙ্গে থাকতে হবে, টাকা না দেওয়া পর্যন্ত আমাদের কাছে নৌকা বাইতে হবে আর কি। স্থানীয়রা বলছেন গত 4 মাসে সুন্দরবনের নদীখাল থেকে মুক্তিপণের দাবিতে সুজন মুন্ডার মতো অন্তত 30 জন বনজীবীকে অপহরণ করে দস্যুরা। আগের মতো বেশ কয়েকটি বনদস্যুর দল সক্রিয় হয়েছে। অপহরণের পর মুক্তিপণ আদায় করা হচ্ছে, দিতে না পারলে চালানো হচ্ছে নির্যাতন। ভয়ে থানায় অভিযোগও দায়ের করছে না ভুক্তভোগীরা। গত 5 আগস্টের পর কারাগার থেকে পালিয়ে যাওয়া অনেকেই এসব অপরাধে জড়িয়েছেন বলেও অভিযোগ স্থানীয়দের। 5 আগস্টের পরে আমাদের এই নায়াগোনা ভয়, জলদস্যুর ভয় থেকে এখন তারা জঙ্গলে যেতে পারছে, হাতে গোনা 2-1 জন যাচ্ছে। এখন বর্তমান অবস্থা হচ্ছে জলদস্যু যে পরিমাণ জঙ্গলে আছে, এক নৌকা ধরলি 20,000 40,000 যার কাছ থেকে যেমন নিচ্ছে। জলদস্যু বনদস্যুদের হাতে মাইর খেয়েছে এবং তাদের জিম্মিদার রেখে অনেক মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। যতটা টাকা আমরা সুন্দরবনে এই মাছ কাঁকড়া ধরে আয় করতে পারি না, তাছাড়া দ্বিগুণ টাকা ওদের দেওয়া লাগে। আমি যাব, আমাকে আগাম টাকা দিতে হবে। এই টাকাটা আমাদের না থাকার কারণে আমরা মাছ কাঁকড়ায় ধরতে সুন্দরবনে আর কি যেতে পারতেছি। জঙ্গলে যে যাব কতগুলো ভয়, ডাকাতের ভয়, কুমিরের ভয়, বাঘের ভয়, কত জলদস্যুর ভয়। বর্তমানে এত পরিমাণ জলদস্যু ডাকাত যা আমরা কোনো রকম সুন্দরবনে আমরা ডাকাতির জন্য আমরা কামাই রোজগার করতে পারছি না।
2016 সাল থেকে ধাপে ধাপে সুন্দরবনের গহীনে থাকা 32টি দস্যুদল অস্ত্রসহ সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এরপর 2018 সালের 1 নভেম্বর আনুষ্ঠানিকভাবে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করে সরকার। সুন্দরবনে অপরাধ বাড়লে একদিকে যেমন বনজীবীদের জীবিকা হুমকির মুখে পড়বে, অন্যদিকে কমবে রাজস্ব আদায়, এছাড়া কমে আসবে পর্যটকের সংখ্যাও। তবে বন বিভাগের কর্মকর্তা বলছেন, এরই মধ্যে অভিযান চালিয়ে বনদস্যুদের কাছ থেকে 10 জেলেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া প্রতিনিয়ত অব্যাহত রয়েছে টহল। বনদস্যুর ব্যাপারে বন বিভাগ একেবারেই জিরো টলারেন্স। আমরা এলাকার জনগণ, আইন শৃঙ্খলা বাহিনী এবং জনপ্রতিনিধি সবাইকে নিয়ে এই অভিযান অব্যাহত রাখার চেষ্টা করতেছি। বনদস্যুর ব্যাপারে কোনো আপোষ নেই, কারণ তারা দেশ ও সমাজের শত্রু, জেলে বাওয়ালির শত্রু। তাদের ব্যাপারে বন বিভাগ শতভাগ কঠোর আছে। নিয়মিত টহলের পাশাপাশি দস্যুদের বিরুদ্ধে অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। গত কয়েক মাসে পশ্চিম সুন্দরবন থেকে অন্তত 30 জন জেলেকে অপহরণ করে বনদস্যুরা। তাদের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়, কিন্তু এ ঘটনায় একটিও মামলা দায়ের হয়নি। ক্ষতিগ্রস্ত জেলেরা বলছেন, এ ধরনের ঘটনায় মামলা করলে আবারও নতুন করে তাদের উপরে নির্যাতন করা হবে। তাই সরকারের পক্ষ থেকে দস্যুতা নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। আহসান রাজীব, এখন সুন্দরবন, সাতক্ষীরা। রমজানের শুরু থেকে পর্যটক শূন্য হয়ে পড়েছে কক্সবাজার। এতে ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে হোটেল, মোটেল ও সৈকত কেন্দ্রিক কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান। গত 4.5 মাস ভালো ব্যবসা হলেও রমজানের শুরুতেই চরম খরা দেখা দেওয়ায় দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। তবে ঈদ ঘিরে আবারও পর্যটন খাতে প্রাণ সঞ্চার হওয়ার আশা সংশ্লিষ্টদের। মন্তোষ বেদজ্ঞের প্রতিবেদনে ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। সৈকতের সুগন্ধা পয়েন্টের প্রবেশমুখ, চিরচেনা যানজট নেই, ফাঁকা সড়ক আর দুপাশের দোকানপাট বন্ধ। শহরের রেস্তোরাঁগুলোর চিত্র একই, খালি পড়ে আছে 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস। প্রায় 4.5 মাস ভালো ব্যবসার পর রমজানের শুরু থেকেই পর্যটক কম কক্সবাজারে। হোটেল, রেস্তোরাঁ, পরিবহন খাত সহ সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্যে ধীর গতি। অলস সময় কাটছে ক্ষুদ্র ব্যবসায়ী, বিচ বাইক চালক ও ফটোগ্রাফারদের। খালি পড়ে থাকা সৈকত যেন জানান দিচ্ছে পর্যটন খাতে নীরবতার চিত্র। রমজান থেকে ব্যবসা নেই, এখন ফাঁকা, ফসল এখন ফাঁকা। মানুষের দল কমে গেছে, এখানে মানুষজন কম, এখানে রোজার এখানে হোটেল বাণিজ্য খুবই, ব্যবসা বাণিজ্যের দিকে একটু হালকা হয়ে গেছে। আমরা এমনি নামি ঘুরে ফিরে চলে যাই, কারণ গাড়িগুলো বসায় রাখলে সমস্যা, বসায় রাখলে একটা না একটা ক্ষতি হয়ে যায়। আমরা তো প্রতিদিন আসি, এখন গাড়ির তেলের টাকাটা শুদ্ধ পাই না, প্রচুর লোকজন কম, একদম নাই বললেই চলে। ইয়ার আগে 2000-3000 করে মারতাম, এখন তো 500 টাকা মারতে কষ্ট হয়ে যায়। পর্যটক না থাকায় বন্ধ রয়েছে হোটেল, মোটেল জোনের অনেক ব্যবসা প্রতিষ্ঠান। এরই ফাঁকে ঈদের ছুটিতে ব্যাপক পর্যটক সমাগমের আশায় কিছু হোটেল, রেস্তোরাঁয় চলছে সংস্কার কাজ। এই মাসটাকে আমরা মূলত আমাদের প্রতিষ্ঠানগুলোকে রেনোভেশন করার জন্য, মানে সংস্কার করার জন্য রং এবং বিভিন্ন বিষয়ে কাজ যেগুলো ভাঙাচোরা হয়, এগুলো আমরা এই মাসটাকে মোটামুটি 30 দিনে আমরা কাজগুলো গোছাই নিয়ে, যাতে ঈদের পর থেকে পরবর্তী সময়ে আমরা ব্যবসায়ী যারা পর্যটক আসবে তাদের সেবা দিতে পারি, তারা যেন পরিবার পরিজন নিয়ে একটা স্বাচ্ছন্দ্যবোধ পরিবেশ পায়, আরামদায়ক পরিবেশ পায়। আবারও সমুদ্রের নোনা জলে উচ্ছ্বাসে মেতে উঠবেন হাজারো পর্যটক, প্রাণ ফিরে পাবে সমুদ্র সৈকত, এমনটাই প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের। এখন কক্সবাজার। পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের জন্য সেহরির আয়োজন করেছে ব্রাদারহুড নামের একটি সংগঠন। শিক্ষার্থীরা বলছেন, ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে এমন আয়োজন রমজানকে আরও তাৎপর্যময় করে তুলছে। বিস্তারিত জানাচ্ছেন জাভেদ আব্দুল্লাহ। রমজান মাসে মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের আশায় নির্দিষ্ট সময় পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র এই মাস জুড়েই ভোর রাতে সেহরি খেয়ে করা হয় রোজার নিয়ত। রহমত ও বরকতের এই মাসে সাহরির আয়োজন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। ব্রাদারহুড নামের সংগঠনটির নিমন্ত্রণে প্রতিদিনই বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে সেহরি খেতে আসছেন শতাধিক অসচ্ছল শিক্ষার্থী, যারা একে অন্যের সহপাঠী।
শিক্ষার্থীরা জানান একসাথে সেহরি করতে পেরে খুশি তারা। বলেন এমন আয়োজন রমজানকে আরও মহিমান্বিত করে তোলে। অন্য অন্য সময় আমাদের ক্যান্টিনের যে মেনুর যে দামগুলো থাকে রমজান মাস আসলেই সেটা 15 থেকে 20 টাকা হচ্ছে যে বেড়ে যায়। খাবারের মানের খুব বেশি পরিবর্তন হয় না। হয়তো আমাদের পরিচিত কেউ হতে পারে বা আমরা তাকালে তারা লজ্জা পেতে পারে, সেজন্য তাদের এই পরিচয় গোপন রেখে কিন্তু এই উদ্যোগটা আসলে নেওয়া, যাতে তারা হচ্ছে সেহরি করে তারা হচ্ছে সারাদিন ভালোভাবে রোজাটা করতে পারে। আয়োজকেরা বলছেন নিজেদের পরিশুদ্ধি করতেই এমন আয়োজন। রুটিন করে আমরা একটা মেনু তৈরি করি এবং আমরা 3 ধাপে রাতে আমরা ওইটা তদারকি করি। খাবারটা যেন একদম হোমমেড ঘরোয়া স্বাদের আমার মায়ের হাতের রান্নার মতো যেন হয়, সেই প্রয়াসটা আমরা বজায় রাখতে চেষ্টা করি। আমার পিছনে একদল অসচ্ছল শিক্ষার্থীদের জন্য ভিন্নধর্মী সেহরির আয়োজন করেছে ব্রাদারহুড নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আয়োজকরা বলছেন পবিত্র সিয়াম থেকে প্রাপ্ত শিক্ষা রবের হুকুম প্রতিষ্ঠায় অন্যতম পথ মাত্র। আর এতে যে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন তারা জানিয়েছেন এতে রবের বরকত নিহিত রয়েছে। তাদের আশা এমন উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও সুদৃঢ় হবে ভ্রাতৃত্বের বন্ধন। এই আয়োজন চলবে মাসব্যাপী। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা। রাজধানীর শিক্ষাঙ্গনগুলোতেও দলগত ইফতার করতে ঢল নামছে শিক্ষার্থীদের। ক্যাম্পাসের খোলা আকাশের নিচে পরিবেশন করা হচ্ছে ইফতারি। তাদের বিশ্বাস আল্লাহর নৈকট্য লাভের পাশাপাশি পারস্পরিক সম্পর্কের উন্নতি করছে এমন আয়োজন। অন্যদিকে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর ইফতার বিতরণ কর্মসূচি যেন ভালো কাজের প্রতিযোগিতা। বিস্তারিত প্রতিবেদনে। উচ্চ মাধ্যমিক পড়ুয়া ঢাকা ৬ শিক্ষার্থী শখের বশে ইফতার করতে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে। তাই তো ইফতারের প্রস্তুতিতে তাদের এই দলগত প্রচেষ্টা। শিক্ষার্থীরা বলছেন অনেক দিনের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো এই ক্যাম্পাসে ইফতার করা। নতুন অনুভূতি ও বড়দের বন্ধুত্ব কাছে থেকে দেখতে পারা দারুণ অভিজ্ঞতা বলছেন তারা। খোলা মাঠে একটা ইফতার করে একটা আলাদা মজা আছে, এই জন্য সবাই মিলে আর কি এই উদ্যোগটা নেওয়া। ফ্রেন্ডসরা মিলে সবাই একসাথে ইফতার করলে মানে ফ্যামিলির মতো একটা কমফোর্ট জোনের একটা ফিল পাই। বিকেল ৫টার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চত্বরে শিক্ষার্থীদের আনাগোনায় টইটম্বুর হয়ে ওঠে। শিক্ষার্থীরা বলছেন খোলা আকাশের নিচে বন্ধুদের সঙ্গে ইফতার করতে পারা বাড়তি আনন্দের। 24-এ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমজানটা পালন করছিলাম, তখন মনে হতো যে আমি একটা দাসত্বের মধ্যে ছিলাম, নিজের মতো ইফতার করার সুযোগ ছিল না। কেউ আমাদের বাধা দিচ্ছে না, কোনো গ্রুপ থেকে মেসেজ আসছে না যে সবাই একসাথে ইফতার করতে পারবে না। পরিবারের সদস্য ছাড়া ইফতারে অপূর্ণতা থাকলেও শিক্ষার্থীরা বলছেন ক্ষণিকের জন্য বন্ধুত্বের মিশেলে এই সময়টুকুই হয়ে ওঠে অনন্য। দলগত ইফতারে আল্লাহর সন্তুষ্টি লাভের পাশাপাশি পারস্পরিক সম্পর্ক উন্নতি হয় বলে বিশ্বাস শিক্ষার্থীদের। খোলা আকাশের নিচে ইফতার করছি। অন্যান্য দেশে ট্রেডিশন আছে, আমাদের দেশে এটা একটু কম, মানে আমরা অনেক কষ্ট করে বাসা থেকে অনুমতি নিয়ে হচ্ছে এভাবে এসে ইফতার করছি। তো এটা আসলেই স্মৃতির পাতা অনেক বড় একটা অধ্যায় হয়ে থাকবে। জামাতবদ্ধ হয়ে একটা কোনো খাবার খেলে এটার মধ্যে আল্লাহ অটোমেটিক রহমত দেয়, আর ইফতারি তো আরো মানে বড় একটা ফজিলত। আনন্দ ঘন ও ইবাদতের এই সময়টুকুই স্মৃতির পাতায় ধরে রাখতে কেউ কেউ ছবি তুলছেন মুঠোফোনে। তাই তো সৌহার্দ্য, সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে ইফতার করতে ক্যাম্পাস ছেড়ে গেলেও ইফতার করতে আসতে চান ক্যাম্পাসে। অনেকদিন পরে ফ্রেন্ডসদের সাথে দেখা হয়েছে, একসাথে সবাই ইফতার করতেছি। পরিবারের বাইরে আরো একটা পরিবার পাইছি এখানে। এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো বিতরণ করছে ইফতার। এভাবে শিক্ষার্থীদের পাশে থাকাকে দেখছেন ভালো কাজের প্রতিযোগিতা হিসেবে। লম্বা যে লাইনটি দেখছেন সেটি ইসলামী ছাত্র শিবিরের ইফতার বিতরণ কর্মসূচির একটি অংশ। তারা ইফতার বিতরণ করছে, সেটি আজ থেকে 15 বছর আগে সেটি অলীক স্বপ্নই ছিল। রাজনৈতিক পট পরিবর্তনের পর শুধু ছাত্র শিবিরই নয়, অন্যান্য রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারাও অবাধ এই কর্মসূচি পালন করছে। এমনও দেখা যাচ্ছে হলে অনেকে ইফতারি পেত না বা তাদের অর্থনৈতিক সমস্যা ছিল, অল্প করে করতো। তো এটা করার কারণে দেখা যাচ্ছে যে একটা মহান উদ্যোগ চলে আসছে, অনেকে ইফতারি পাচ্ছে। যখন সবাই কাজ করার সুযোগ পায় তখন সর্বোচ্চ ভালো কাজের মাধ্যমে সেই জায়গায় রিলেভেন্ট থাকতে হয়। তো এই কারণেই আমরা মনে করি যে সকল ছাত্র সংগঠনই ভালো কাজের প্রতিযোগিতা করছে। মুক্ত পরিবেশে সুযোগ পেয়েছি, এটা আমরা এই যে এখন দেখবেন যে এখানে অসংখ্য আমাদের রোজাদার বলেন বা আরও অন্য ধর্মের লোকও কিন্তু এখানে আছে। সবাই মিলে একটা উৎসবমুখরভাবে বলতে পারেন এটা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এখন সুশৃঙ্খলভাবে কার্যক্রম পরিচালনা করছে এবং আমাদের প্রতিটা হলগুলোতে ছাত্রদলের পক্ষ থেকে রমজানের যে ইফতারের ব্যবস্থা করা হয়েছে।
আজানের সঙ্গে সঙ্গে তৈরি ইফতার পরিবেশনের মধ্য দিয়ে সম্পন্ন হয় আল্লাহর নৈকট্য লাভের এ পথ। প্রতি রমজানে এমন কর্মসূচি চালু রাখার কথা বলছে ছাত্র সংগঠনগুলো। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। শীত মৌসুম শেষ হয়, গাজীপুরের বাজারে কমেছে সবজির সরবরাহ, ফলে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে শিম, ফুলকপি সহ বেশ কিছু সবজির দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে শফিউদ্দিন সরকার বাজার থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, জানতে চাই কোন সবজির দাম এখন কেমন? ঠিকই বলেছেন যে আসলে শীত মৌসুম যেহেতু শেষ হয়েছে, যে কারণে গাজীপুরের বাজারগুলোতে আমরা দেখতে পেয়েছি যে শীতকালীন যে সবজির সরবরাহ সেটি অনেকটাই কমে এসেছে, যার প্রভাব পড়ছে কিন্তু সবজির বাজারে। এবং আমরা দেখছিলাম যে বিশেষ করে যে শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু 10 থেকে 20 টাকা পর্যন্ত বাড়ছে। অন্যদিকে যে গ্রীষ্মকালীন যে সবজিগুলো যেগুলো আগাম গ্রীষ্মকালীন সবজি, সেগুলো সরবরাহ কিন্তু শুরু হয়েছে, যার ফলে কিন্তু সরবরাহ যতই বাড়ছে তত করে যে গ্রীষ্মকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম ক্রমে কিন্তু কমে আসছে। তো বাজারে একটি স্থিতিশীল অবস্থায় বিরাজ করছে। কিছু সবজির দাম বেড়েছে, অন্যদিকে কিছু সবজির দাম কমেছে। যদি জানিয়ে রাখতে চাই যে আজকে এই বাজারটিতে কয়েকটি সবজির দাম বেড়েছে। এর মধ্যে হয়েছে শীতকালীন সবজি ফুলকপি, সেটি প্রতি পিস 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়ে আজকের বাজারে বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা প্রতি পিস। এছাড়াও মরিচ কিন্তু কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে এবং মরিচ আজকে এই বাজারে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজিতে। এবং সিম কেজি প্রতি 10 থেকে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকা এবং বেগুন বিক্রি হচ্ছে 140 টাকা। এবং রোজার শুরু থেকে আমরা দেখছিলাম যে অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবার বেগুনের যে দাম সেটি কিন্তু কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে, কারণ অন্যান্য বছরগুলোতে আমরা দেখি যে 200 টাকা ছাড়িয়ে যায় বেগুনের দাম, তবে সেটি কিন্তু এবার কিছুটা কমেছে বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। অন্যদিকে কয়েকটি সবজির দাম কমেছে, এর মধ্যেও রয়েছে পটল, সেটি গত এক সপ্তাহ আগেও বিক্রি হয়েছে প্রতি কেজি 200 টাকা, সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 120 টাকা। এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা, গত সপ্তাহে বিক্রি হচ্ছে, আজকে বিক্রি হচ্ছে 120 টাকা। এবং করলা বিক্রি হচ্ছে 120 টাকা। এছাড়াও যদি জানাই যে লেবুর দাম নিয়ে কিন্তু একটি অস্থিরতা দেখা দিয়েছিল, অনেকের মধ্যে একটি শঙ্কা তৈরি হয়েছিল যে লেবুর দাম আসলে কত। বিভিন্ন জায়গায় কিন্তু এক এক ধরনের তথ্য পাওয়া যাচ্ছিল, তবে আজকের এই বাজারে আমরা যেটি দেখেছি যে লেবু কিন্তু আকার এবং প্রকার ভেদে দাম নির্ধারণ করা হয়েছে। ছোট আকারের যে একদম ছোট আকারের যে লেবুগুলো রয়েছে সেগুলো প্রতি হালি বিক্রি হচ্ছে 50 টাকা এবং মাঝারি আকারের লেবু যেগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে প্রতি হালি 80 টাকা এবং বড় সাইজের লেবু আমরা দেখেছি সেই লেবুগুলো বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 130 টাকা পর্যন্ত প্রতি হালি। এর পাশাপাশি শসা বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা, হাইব্রিড যেটি সেটি বিক্রি হচ্ছে 40 টাকা এবং দেশি যে শসাটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 60 টাকা এবং টমেটো বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে সবজির যে জোগান সেটি কিন্তু কিছুটা গ্রীষ্মকালীন সবজিগুলো যেগুলো রয়েছে সেগুলোর দাম জোগান কিছুটা বাড়ছে এবং শীতকালীন সবজি কমে আসছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে গাজীপুরের সবজির বাজারের সবশেষ তথ্য। বর্ণা। গাজীপুরের সবজির বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন ইফতেখার রায়হান। শেরপুরের শ্রীবর্দীতে ব্রিজ নির্মাণ হলেও নেই সংযোগ সড়ক, এতে 21 বছরেও ব্রিজের সুফল থেকে বঞ্চিত এলাকাবাসী। ব্রিজ থাকার পরেও কয়েক কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। শেরপুর থেকে জাহিদুল খান সৌরভের প্রতিবেদনে বিস্তারিত। শেরপুরের শ্রীবর্দী উপজেলার ভেলোয়া ইউনিয়নের লক্ষ্মীডাংরি গ্রামের কাটাখালী ব্রিজ 2003 সালে ব্রিজটি নির্মাণ করে এলজিডি। নির্মাণের 21 বছর পার হলেও শুধুমাত্র সংযোগ সড়ক না থাকায় এর সুফল পাননি স্থানীয়রা। স্থানীয়রা বলছেন ব্রিজ থাকার পরেও অ্যাপ্রোচ সড়ক না থাকায় বাধ্য হয়ে 4 কিলোমিটার এলাকা ঘুরে স্থানীয় বাজারে যাতায়াত করতে হচ্ছে তাদের। এছাড়া স্থানীয়দের উৎপাদিত কৃষিপণ্য পরিবহনে বাড়ছে খরচ। এমনকি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি গ্রামে প্রবেশ করতে না পারায় ভোগান্তিতে পড়েছেন এই জনপদের অন্তত 25,000 মানুষ। 25 বছর ধরে ব্রিজ হয়ে আছে, ব্রিজের দু পাশে থেকে কোনো মাটিমুটি নাই, এর কারণে এই পাশের মাল ওই পাশে নিতে পারি না। আর কোনো যদি ধাক্কায় ধুকায় গাড়ি উঠানি হয় ঝুঁকিপূর্ণর ভিতরে পড়ে যায়। আমাদের যদি কোনো বাড়িতে আগুন লাগে, হ্যাঁ, আমরা যে ফায়ার সার্ভিস খবর দেব, কিন্তু ফায়ার সার্ভিস আমাদের এই গ্রামে লক্ষ্মীডাইনি গ্রামে আসতে পারবে না। ব্রিজটার প্রচুর সমস্যা, আমরা সাইকেলে উঠতে পারি না, আমাদের সাইকেল আরেকজনকে ডাইকা
উঠাই নিতে হয়। হাজার হাজার একর জমিন এই বন্ধ পড়ে আছে, হ্যাঁ, ফসল আমরা গাড়িতে নিয়ে আসতে পারি না এই রাস্তার কারণে। খালি শাক সবজির আবাদ করি, অনেক সময় দামে বেচতে পারি না, এই সময় বাজারে নিয়ে যাবো, বাজারে নিয়ে যাওয়ার জন্য আগে আমার একদিন পরে যায় যখন আগে এই ব্রিজের জন্য। দুর্ভোগের কথা স্বীকার করে এলজিডি কর্মকর্তা বলছেন, বৃষ্টির সংযোগ সড়ক নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিছুদিন আগে পিএ অফিস থেকে জায়গায় কাজ করা হয়েছে, ওনার লাইবিলিটি পিরিয়ড শেষ হলে পরে আমরা এটার কার্যক্রম শুরু করব এবং আমরা অলরেডি ডিজাইন ইউনিটে প্রজেক্ট প্রোটেকশন ওয়ার্ক ডিজাইন করার জন্য পাঠিয়েছি। 21 বছর আগে 45 মিটার দৈর্ঘ্য কাটাখালী ব্রিজ নির্মাণে ব্যয় হয়েছিল 1,49 লাখ টাকা। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। ইতালির শপিং মলগুলোতে জমজমাট হতে শুরু করেছে ঈদের কেনাকাটা। নতুন আকর্ষণীয় ডিজাইনের সব পোশাক নিয়ে বসেছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। ক্রেতা সমাগমও বেশ ভালো। এ অবস্থায় ঈদ বাজার ঘিরে এবার জমজমাট বেচা কেনার আশা ব্যবসায়ীদের। ইতালি থেকে মনিরুজ্জামানের মনির প্রতিবেদন। রমজানের শুরুতেই ইতালির রোমে বইছে ঈদের আমেজ। ক্রেতা সমাগম বাড়ছে শপিং মলগুলোতে। এতে এখন থেকে জমজমাট ঈদকেন্দ্রিক কেনাকাটা। ঈদে নিজেকে রাঙিয়ে তুলতে ইতালিতে বসবাসরত বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মুসলমানরাও কিনছেন পোশাক ও প্রসাধনী সামগ্রী। নতুন পোশাক কিনতে সবচেয়ে বেশি ভিড় প্রবাসীদের। সাধ্যের মধ্যে শিশুদের আবদার করা পোশাক কিনে দিচ্ছেন অভিভাবকরা, পাশাপাশি কিনছেন নিজেদের জন্য। ঈদের আমেজ শুরু হয়ে গেছে। নিজের জন্য একটা পাঞ্জাবি ক্রয় করলাম এবং পরিবারের জন্য কিছু জিনিস দেখে গেলাম, যেটা পরবর্তীতে নিয়ে নেব। আশা করি প্রবাসে এবার ঈদ খুব ভালো কাটবে। এই অবস্থায় ব্যস্ত সময় পার করছেন ইতালির পোশাক ও প্রসাধনী সংশ্লিষ্ট বাংলাদেশি ব্যবসায়ীরা। রুমের বিপণী বিতানগুলোতে শোভা পাচ্ছে নিত্য নতুন ডিজাইনের পোশাক। বেচা কেনা জমজমাট হওয়ায় এবার ভালো ব্যবসার আশা বিক্রেতাদের। প্রতি বছরের ন্যায় রোজার শুরু থেকেই আমাদের ব্যবসা শুরু হয়ে গেছে। তো আমরা এবার বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে আকর্ষণীয় পোশাক আনার চেষ্টা করেছি। ঈদের জন্য বিশেষ ছাড় রাখা হয়েছে রমজানের জন্য। আলহামদুলিল্লাহ আমাদের বেচা বিক্রি ভালোই হচ্ছে। ঈদ সামনে রেখে আগামী দিনগুলোতে নতুন ডিজাইনের পোশাক ও প্রসাধনী সামগ্রীর চাহিদা আরও বাড়লে প্রত্যাশার চেয়েও বেশি লাভবান হওয়ার আশা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের। মনিরুজ্জামান মনির, এখন ইতালি। ইউক্রেনের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে ইমার্জেন্সি সামিটে অংশ নিয়ে তিনি আরও বলেন, শান্তি ফেরানোর নামে ইউক্রেনের জনগণের সাথে প্রতারণা করা যাবে না। এদিকে বিবিসির তথ্য বলছে, যুক্তরাষ্ট্র সহযোগিতা বন্ধ করলেও যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে শান্তি ফেরাতে যুক্তরাজ্যের নেতৃত্বে জোট গঠন করতে যাচ্ছে ইউরোপের অন্তত 20টি দেশ। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। সামরিক সহায়তা স্থগিতের পর যুক্তরাষ্ট্র যখন ইউক্রেনের সেনাবাহিনীকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছে, তখন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্যের কিয়ার স্টারমার ও ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার বিরুদ্ধে চলমান সংঘাতে কোণঠাসা ইউক্রেনের শেষ ভরসা এখন ইউরোপ। ব্রিটিশ গণমাধ্যমের দাবি, ইউক্রেনে যুদ্ধবন্ধের আলোচনায় এবার ইউরোপের নেতৃত্ব দেবে ব্রিটেন। পাশাপাশি গঠন করা হবে ইউক্রেন শান্তিরক্ষা জোটও। বিবিসির তথ্য বলছে, এরই মধ্যে ব্রিটেন নেতৃত্বাধীন জোটে যোগ দিতে সম্মত হয়েছে ইউরোপের 20 দেশ। আর ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দিয়ে ওয়াশিংটনের জায়গা নিতে চায় ফরাসি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। এমন বাস্তবতায় বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপের নেতাদের সাথে জরুরি বৈঠক করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের ওভাল অফিসে চূড়ান্ত অপমানিত হওয়ার পর এই প্রথম ইউরোপের অন্তত 27 দেশের প্রতিনিধির সাথে এক টেবিলে বসলেন ভলোদিমির জেলেনস্কি। ভেন্যুতে পৌঁছে ইইউ জোটের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেলেনস্কি বলেন, রুশ আগ্রাসনের শুরু থেকে এখনো পর্যন্ত ইউরোপ প্রকৃত বন্ধুর পরিচয় দিয়েছে। এছাড়া ইইউ জোটভুক্ত দেশের সামরিক সক্ষমতা বাড়াতে $680 বিলিয়ন বরাদ্দের পরিকল্পনা ঘোষণা করেছেন ইউরোপীয় কাউন্সিল ও ইউরোপীয় কমিশনের প্রধান। You made a strong signal to Ukrainian people, to Ukrainian warriors, to civilians, to all our families, and it's great that we are not alone. And this is the reason why I present today to the leaders the Rearm Europe plan. The Rearm Europe plan provides up to 800 billion euros for defense investment.
এদিন ইমার্জেন্সি সামিটের সাইডলাইনে ফ্রান্স ও বেলজিয়ামের রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। এ সময় বেলজিয়ামের প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনের ভবিষ্যৎ আর ইউরোপের নিরাপত্তা যেখানে জড়িত, সেখানে কিয়েভ ও ইইউ জোটের উপস্থিতি ছাড়া কোনো আলোচনাই হতে পারে না। এছাড়া সম্মেলনে যোগ দিয়ে ইউক্রেনের প্রতি সমর্থন অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার করেছেন লিথুনিয়া ও লুক্সেমবার্গের রাষ্ট্রপ্রধান। পোলিশ প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন, ইউরোপ রাশিয়ার তুলনায় অনেক বেশি শক্তিশালী, মস্কোকে হারিয়ে দেওয়ার সক্ষমতা আছে তাদের। যদিও ইইউ জোটের ফরেন পলিসি বিভাগের প্রধান মনে করেন, ইউক্রেনে চলমান সংঘাত থামাতে ইউরোপকে একটি রাজনৈতিক সমঝোতায় আসতে হবে। এদিকে ইউরোপীয় নেতাদের এমন আচরণে রীতিমতো ক্ষুব্ধ মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, যুক্তরাজ্য ও ফ্রান্সের সহায়তার উপর নির্ভর করে ইউক্রেন যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে আসতে চায়। ক্রেমলিন মনে করে ফ্র্যাঙ্কো ব্রিটিশ জোট ইউক্রেনে ইউরোপীয় সেনা পাঠানোর উপযুক্ত সময় খুঁজছে। এছাড়া রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলছে, ইউরোপের মধ্যস্থতাকারীরা ইউক্রেন যুদ্ধে 1 মাস অস্ত্রবিরতির যে প্রস্তাব করেছিলেন তা সরাসরি প্রত্যাখ্যান করেছে মস্কো। Для, как я уже сказала, агонизирующего киевского режима ВСУ и не допустить обвала фронта. এছাড়া ইউক্রেন রাশিয়া সংঘাত ইস্যুতে ব্রাসেলসে সংবাদ সম্মেলন করেছেন পশ্চিমা সামরিক জোট নেটোর প্রধান। বলেন, নেটো আশা করে আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন একটি পাকাপোক্ত সমাধানে আসবে। তবে আলোচনার পরিস্থিতি যে কোনো সময় বিগড়ে যেতে পারে এমন আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না মার্ক রুট। এদিন বৈঠকে অংশ না নিলেও পার্লামেন্টে দাঁড়িয়ে ইউক্রেনে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব তুলেছেন নরওয়ের প্রধানমন্ত্রী। আর ইউক্রেনকে 8টি ফাইটার জেট দেওয়ার ঘোষণা দিয়েছে পশ্চিমা সামরিক জোট নেটোর নয়া সদস্য সুইডেন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারই অবসরের ঘোষণা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করেছেন বা করছেন সোশ্যাল মিডিয়া। তামিম মুশফিকদের মতো কিংবদন্তি ক্রিকেটারদের এমন বিদায়ের দৃষ্টান্ত নেতিবাচকভাবেই দেখছেন সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকরা। কারণ খোঁজার পাশাপাশি ক্রিকেট নাকি ম্যানেজমেন্ট, কার দায় বেশি সেটিও ব্যাখ্যা করার চেষ্টা করেছেন তারা। বিস্তারিত আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদনে। 22 গজে অভিষেক, কিন্তু বিদায় সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশ ক্রিকেটে তারকা ক্রিকেটারদের অনেকের শুরু আর শেষের গল্পটা এমনই। মাশরাফি থেকে শুরু করে তামিম, রিয়াদ, বিদায় বেলায় প্রাপ্য প্রাপ্তিটা জোটেনি কারোরই। এই যেমন মুশফিকের 19 বছরের দীর্ঘ ক্যারিয়ার শেষেও বিদায়ের অঙ্কটা ঠিক মেলেনি, হয়েছে 19-20। কিন্তু যাদের লম্বা ক্যারিয়ার থাকে তাদের কাছে আমার কাছে মনে হয় অফিসের কাছ থেকে, মানে দেশের কাছ থেকে, বা যে টিমে খেলছে সেই টিমের কাছ থেকে এটা আশা করতেই পারে, বা তারা আশা করেন যে সুন্দর সময় সুন্দরভাবেই একটা বিদায় হবে এবং মাঠ থেকে বিদায় হবে। সিলেক্টরদের থেকে একটা কল থাকা উচিত যে সিলেক্টররা আগের থেকেই সম্মানের সাথে মানে ডিসকাশন। দেশের ক্রিকেট ইতিহাসে কিংবদন্তি ক্রিকেটারদের বিদায়ী লগ্নে কেন বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বা এখনো হচ্ছে, তার ব্যাখ্যা পাওয়া গেল জাতীয় দলের সাবেকেই উইকেট কিপার ব্যাটারের কাছেই। 100 ভাগের মধ্যে 70-75% বলবো ম্যানেজমেন্টের দূরদর্শিতার অভাব আছে। প্লেয়ার নিজেকে বুঝতে হবে যে আমি এনজয় করছি কিনা, আমি পারফর্ম করছি কিনা, আমার দলের আর আমার জন্য কোনো প্রবলেম হচ্ছে কিনা, আমি জায়গাটা আটকা রাখছি কিনা। তো এটা নিজেকে উপলব্ধি করতে হবে। বাট আমি মনে করি ম্যাক্সিমাম প্রায়োরিটি হচ্ছে ম্যানেজমেন্ট, যে আমি আমার প্লেয়ারকে নিয়ে কতখানি ভাবছি সেটা প্লেয়ারের সাথে শেয়ার করা। ক্যারিয়ারের শেষ অধ্যায়ের অন্তিম মুহূর্তে এসে মাঠ তো দূরের কথা, সংবাদ সম্মেলন পর্যন্ত এড়িয়ে যান মুশফিকরা। অনানুষ্ঠানিক সমাপ্তি টানার এই রীতির পেছনের কারণটা সমালোচনার ভয় নাকি অন্য কিছু? একটা ক্ষোভও তো হতে পারে। ধরেন আপনি মেইন স্ট্রিমের মিডিয়া তো কখনো কখনো তো পারফরমেন্সের খারাপের জন্য তো আপনার সমালোচনা করছে, কখনো আবার আপনি যখন ভালো খেলছেন তখন আপনার খুব স্তুতি করছে। একই অবস্থা বিসিবির থেকেও হয়তো বা এমন কোনো দিক আছে যেটা বিসিবির সামনাসামনি যেতে পারতেছে না। নিশ্চয়ই বিসিবির এখানে জবাবদিহিতার কিছু জায়গা আছে। এমন তো না যে মুশফিক কোনো ক্রাইম করছে, যে মুশফিককে অপছন্দ করছে, ঘৃণা করছে, তা তো না। হয়তো রিটায়ারমেন্টে গেছেন, কিছু কথা আসবে, সেই কথাগুলো আনসার দিতে হবে মুশফিকের মুখ থেকে। সে হয়তো চেয়েছে যে না, আমি একটু নিরিবিলি থাকতে চাই, আমি আমার ফেসবুক স্ট্যাটাস দেবো, আমি মিডিয়াতে বেশি লাইমলাইটে আসতে চাই না। তামিম, মুশফিক কিংবা মাশরাফি, সাকিবরা শিরোপা এনে দিতে না পারলেও দেশের ক্রিকেটে তাদের অবদানকে ছোট করে দেখার সুযোগ নেই। তাদের মলিন বিদায় কখনোই কাম্য নয়। তবে সেজন্য বিসিবি ও ক্রিকেটার দুপক্ষেরই সতর্ক হওয়া জরুরি। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। এখন সকাল শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। রাজধানীর সড়ক ও ফুটপাতে দখলদারের দৌরাত্ম্য, শুধু গুলিস্তানে বার্ষিক চাঁদাবাজি অর্ধশত কোটি টাকা।
যে অর্থটা তারা সংগ্রহ করেন সেই অর্থ কিন্তু ওই ব্যক্তি একা ভোগ করেন ব্যাপারটা এরকম না, তাকে ওখানেও একটা সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেট মেনটেন করে তাকে এই অর্থ বহুদূর পর্যন্ত তাকে পৌঁছে দিতে হয়। চট্টগ্রাম বন্দরে বার্থ অপারেটর শিপিং এজেন্ট বিরোধ, শিপমেন্ট ও আমদানি পণ্য ডেলিভারিতে দেরি হয় ভোগান্তি। ইউক্রেনের সার্বভৌমত্বের প্রশ্নে ছাড় নয় জেলেনস্কির হুঁশিয়ারি, কিয়েভের পক্ষে জোট গড়ছে ইউরোপের 20 দেশ। এবং সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদের অবসরের ঘোষণা কাম্য নয় বলছেন বিশ্লেষকরা, খেলোয়াড় ও বিসিবিকে সতর্ক হওয়ার তাগিদ। এই ছিল এখন সকালে। যাবার আগে জানাতে চাই, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।